বন্দোবস্তের ফলাফল পড়াবো। চিরস্থায়ী বন্দোবস্ত কি আমি আগের দিনের লেকচারে বলেছিলাম, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, যে চিরস্থায়ী বন্দোবস্ত আগে 1799 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করে। ঠিক আছে, এই 10 সালা বন্দোবস্ত পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত রূপে পরিচিত হয়। তিনি বোর্ড অফ ডিরেক্টর যখন এটা অনুমোদন করেন 10 সালা বন্দোবস্তকে, পরবর্তীকালে 10 সালা বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্ত হয়। এইবার চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় প্রচলিত ছিল সেটা আমি আগের দিনও বলেছি, তোমাদের আগের দিনের লেকচারে বলেছি। চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় কোথায় ছিল তোমরা জানো, বাংলা, বিহার, উড়িষ্যা, এটা তো ছিলই। বাংলা, বিহার, উড়িষ্যা, এছাড়া বোর্ড দেখতে পাচ্ছ? না ম্যাম, অন্ধকারে আছে। সর্বনাশ, দেখতে পাচ্ছ? না কি রে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছ? না ম্যাম, কেমন ঝাপসা ঝাপসা লাগছে। দেখতে পাচ্ছ? না ম্যাম, উত্তর পশ্চিম সীমান্ত লেখা। হ্যাঁ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। আমি লাইটটা নিভিয়ে দেবো কিনা একটু দেখি তো, দেখি লাইটের জন্য হচ্ছে কিনা। আচ্ছা, এবার দেখে বলো তো দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাও একটু দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মৌমিতা এই সময় জয়েন করলো, মানে ডিসগাস্টিং। টাইম মতো জয়েন করবে মৌমিতা, নালে খুব অসুবিধা হয় ক্লাস করতে। দেখতে পাচ্ছ কি লিখলাম? হ্যাঁ, বারাণসী লেখা। হ্যাঁ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বারাণসী এবং দেখতে দেবে না তো এই ঘরে কাউকে। দেখতে পাচ্ছ? মাদ্রাজ। মাদ্রাজ প্রেসিডেন্সিতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত হয়। এইবার লিখে নিয়েছো তো? হ্যাঁ ম্যাম। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কয়েকটা ছিল, পয়েন্ট করে আমি বলছি। 1 নম্বর হলো, এই ব্যবস্থার ফলে কোম্পানির আয় কিন্তু সুনির্দিষ্ট, অর্থাৎ কোম্পানি বুঝতে পারেন যে তার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে কত পরিমাণ আয় হবে, ইনকাম হবে, রাজস্ব থেকে আয় হবে। 2 নম্বর, জমিদারদের সত্ত্ব চিরস্থায়ীভাবে মেনে নেওয়ায়, অর্থাৎ তারা উত্তরাধিকার সূত্রে ওই জমির সঙ্গে তার জমি সত্ত্বটা স্বীকৃত হয়, অর্থাৎ তারপরে তার পুত্র জেনারেশন ওয়াইজ ওই জমির সঙ্গে তাদের সত্ত্ব স্বীকৃত হওয়ায় তারা কিন্তু ওই পার্টিকুলার ওই জমির উন্নতি কল্পে নিয়োজিত থাকে। কেমন? কৃষির উন্নতিতে তারা নিয়োজিত থাকে, এর ফলে কোম্পানিরই সুবিধা হয়। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ম্যাম একটু দাঁড়ান। আচ্ছা, বলুন বলুন। 3 নম্বর হচ্ছে যে এই বন্দোবস্তের ফলে যারা জমিদারি পেল তারা
পরিণত হলো? ফলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সরকারি অনুগ্রহ পুষ্ট অনুগত এক শ্রেণীর উদ্ভব হয়। ভেরি ইম্পর্টেন্ট। সরকারি অনুগ্রহ পুষ্ট অনুগত এক শ্রেণীর আবির্ভাব হয়। ইটস আ লয়াল ক্লাস occurred in Bengal presidency, ঠিক আছে? সরকারি অনুগ্রহ পুষ্ট অনুগত শ্রেণীর উদ্ভব হয়। এইবার শর্তাবলী, চিরস্থায়ী বন্দোবস্তের কি শর্ত ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো আমি বলছি পরপর করে, পয়েন্ট ওয়াইজ, হ্যাঁ, তোমাদের সুবিধা হবে তাতে। 1 নম্বর হচ্ছে জমিদার এবং তালুকদারদের কাছে স্থায়ীভাবে পার্টিকুলার ওই নির্দিষ্ট জমির বন্দোবস্ত করা হয়। জমিদার এবং তালুকদারদের সঙ্গে সরকার বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখলের সত্ত্ব স্বীকৃত হয়। বংশানুক্রমিক, পয়েন্ট টু বি নোটেড, বংশানুক্রমিক মানে তার পরে তার ছেলে এইভাবে জমিদার তালুকদারদের নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ স্থায়ীভাবে তাদের রাজস্ব আদায়ের অধিকার বংশানুক্রমিকভাবে স্বীকৃত হয়। ঠিক আছে? 2 নম্বর, আমি আগেরবারও লেকচারে বলেছিলাম তোমাদের যে কোন রূপ দুর্যোগে রাজস্ব মুকুব হতো না। দুর্যোগে রাজস্ব মুকুব হতো না। দুর্যোগে রাজস্ব মুকুব হতো না। 3 নম্বর হচ্ছে চিরদিনের জন্য রাজস্ব আদায়ের অধিকার জমিদারদের দেওয়া হলেও 9/10 ভাগ রাজস্ব কিন্তু সরকারি কোষাগারে রাখতে হতো, অর্থাৎ সরকারকে দেওয়া হতো। 9/10 ভাগ, 9/10 ভাগ রাজস্ব সরকারকে দিতে হতো, অর্থাৎ 10 ভাগের 9 ভাগই দিত, মানে মেজর পোর্শন of the revenue goes to the exchequer of the government of India. I mean the government of India, that means the East India Company. ঠিক আছে? ম্যাম একটুখানি প্রথম থেকে একবার বলুন না। 1 নম্বর পয়েন্ট থেকে না এই যেটা বললেন না চিরদিনের জন্য রাজস্ব, চিরদিনের জন্য রাজস্ব বন্দোবস্ত হওয়ার ফলে জমিদাররা সরকারকে 9/10 ভাগ রাজস্ব দিতে বাধ্য থাকতো। 9/10 ভাগ রাজস্ব, 9/10 ভাগ রাজস্ব দিতে বাধ্য থাকতো, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ। আশিস ক্লাসে জয়েন করেছো, আশিস কিন্তু মন দিয়ে শুনবে, হ্যাঁ, পয়েন্টগুলো লিখে নেবে। আশিসের লেখা কিন্তু খুব বেশি ভালো হয়নি এই গত সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টার 4-এ আমি একদমই মানে খুশি হতে পারিনি। এনিওয়ে, কি বললাম, কত নম্বর পয়েন্ট বললাম, যাই হোক 3 নম্বর বোধহয় বলেছি। হ্যাঁ 4 নম্বর হচ্ছে তোমাদের আগের লেকচারটা কিন্তু মনে রাখার কথা, সেখানে আমি বলেছিলাম একটা নতুন টার্ম ইউজ করেছিলাম, দ্য সানসেট ল, অর্থাৎ সূর্যাস্ত আইন। কি আইন? এই আইনটা চিরস্থায়ী বন্দোবস্তের কিন্তু মূল চাবিকাঠি, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের পূর্বে সরকারকে সমস্ত রাজস্ব মিটিয়ে দিতে হতো। এই নির্দিষ্ট, অর্থাৎ বাংলা বছরের শেষ দিন মানে 32শে চৈত্র, হ্যাঁ, চৈত্র মাস হচ্ছে শেষ মাস এবং তার শেষ দিন হচ্ছে চৈত্র মাস, বাংলায় 32 দিনে হয়, হ্যাঁ, 32শে চৈত্র সূর্য ডোবার পূর্বে, অর্থাৎ গরমকালে নর্মালি ন্যাচারালি হয়তো মেবি 6টা অবধি সূর্য থাকে, তাহলে 5:49 মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব দিতে হতো। যদি সরকারি কোষাগারে না দিতে পারে তাহলে বহু জমিদার জমিদারি চ্যুত হতেন। বহু পুরনো জমিদার তারা তাদের জমিদারি হারাতো। বহু পুরনো জমিদাররা তাদের জমিদারি হারাতো।
5 নম্বর, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে না পারলে, যেটা আমি আগের পয়েন্টে আলোচনা করলাম, একই এই পয়েন্টটাও সেইভাবে, এই পয়েন্টটা আরো বেশি ডিসকাস করছি। সমগ্র জমিদারি বা তার অংশ বিশেষ বিক্রি করে সরকারকে রাজস্ব দিতে হতো। আবার বলছি, নির্দিষ্ট দিনে সরকারি রাজস্ব জমা দিতে না পারলে সমগ্র জমিদারি বা জমিদারির অংশবিশেষ বিক্রি করে সরকারের রাজস্ব মেটাতে হতো। নির্দিষ্ট দিনে সরকারের রাজস্ব দিতে না সরকারি রাজস্ব দেওয়ার জন্য সমগ্র জমিদারি বা জমিদারি অংশবিশেষ বিক্রি করেও রাজস্ব দিতে, অর্থাৎ তোমাকে রাজস্ব দিতেই হবে অ্যাট এনি কস্ট। এরপরে আমি ফলাফল নিয়ে আলোচনা করছি। কি ফলাফল ছিল দেখো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল নিয়ে ঐতিহাসিক এবং অর্থনীতিবিদরা দ্বিধা বিভক্ত। তারা এক একজন এক এক রকম কথা বলেছেন, আমরা প্রত্যেকেরই মতামত আলোচনা করব। আচ্ছা, আমি এই বোর্ডটা তাহলে মুছে দিই, হ্যাঁ, মুছে দিয়ে ঐতিহাসিকদের নামগুলো লিখতে হবে। আচ্ছা, আলো জ্বালালে কি আমাকে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে? অন্ধকার লাগছে? আমরা কিছুই দেখতে পাচ্ছি না, বোর্ড দেখতে পাচ্ছি না, আপনাকেও দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গেল তো। না না, বোর্ড তো আমি দেখাবো, সেটা আমি ল্যাপটপটা ঠিক করলেই বোর্ড দেখতে পাবে। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছিলে কিনা সেটা জিজ্ঞেস করলাম। তাহলে লাইটটা নিভিয়ে দেবো। না না, এটা লাইট জ্বলুক, দেখতে পাচ্ছি না নাহলে। এবার লাইট নেওয়ালে অন্ধকার লাগছে, আপনাকে দেখাই যাচ্ছে না, পুরো আরে আমি তো আসি, এবার এসছি। না, দেখা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না? না, লাইট জ্বালানো। এবার হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি। যাকে আমাকে দেখা ইম্পর্টেন্ট নয় তো সেরকম। বোর্ড আমি করবো দেখাবো কি করে আপনাকে না দেখলে? আচ্ছা, এবার প্রথমেই আমরা যে ঐতিহাসিকের কথা আলোচনা করব তিনি হলেন মার্সম্যান। মার্সম্যান কি বলেছেন? মার্সম্যান বলেছেন it was a bold, brave and wise measure within court. ম্যাম লাস্টটা দেখতে পাচ্ছি না, ওটা কি এন্ড তারপরে? It was a bold, brave and wise measure. দেখতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম, দেখতে পেয়েছি। কেউ যদি বাংলায় লিখতে চাও আমি বাংলাও বলে দিতে পারি। মার্সম্যানের তলায় কিন্তু আন্ডারলাইন করবে, হ্যাঁ। এটি অত্যন্ত বলিষ্ঠ, সাহসী একটি পদক্ষেপ, বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। অন্যদিকে আচ্ছা, এটা লিখেছো, আমি তাহলে এটা মুছে দিচ্ছি। নালে কি এইখানে তোমরা এই পোরশনে তোমাদের আইসাইট আছে? এইখানে বোর্ডের এই পোরশনটা দেখতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখা যাচ্ছে।
হ্যাঁ ম্যাম, তাহলে ম্যাম এই পয়েন্টটা আপনি আগের দিনও বলেছিলেন। হ্যাঁ, সে তো বলবোই। এবার ঐতিহাসিক স্মিথ, অর্থনীতিবিদ, হ্যাঁ, স্মিথ বলেছিলেন কি? স্মিথ বলেছিলেন লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউস, এটা ছোট করে লিখলাম, ইন্ট্রোডিউসড ইজ, দেখতে পাচ্ছ এই জায়গাটা? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। পার্মানেন্ট সেটেলমেন্ট, his permanent settlement and, এই লাইনটা দেখতে পাচ্ছ? দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে ওকে। Effected revolution, ইনভার্টেড কমা দেবে, হ্যাঁ, স্মিথের তলায় দাগ দেবে। লর্ড কর্নওয়ালিস introduced his permanent settlement and effected revolution। সবাই লিখতে পেরেছো? ম্যাম আর একবার বলবেন? তুমি দেখতে পাচ্ছ না বোর্ড, আশিস? দেখো, স্মিথ বলেছেন লর্ড কর্নওয়ালিস introduced his permanent settlement and effected revolution। পেয়েছো? হয়েছে? হ্যাঁ ম্যাম। ম্যাম লিখেছি। ওকে। অন্যদিকে রমেশ চন্দ্র দত্ত, আমি কিন্তু বোর্ডটা মুছে দিলাম, হ্যাঁ, রমেশ চন্দ্র দত্ত, তোমরা রমেশ চন্দ্র দত্তর নাম শুনেছো? রমেশ চন্দ্র দত্ত চিরস্থায়ী বন্দোবস্তকে ব্রিটিশ শাসনের শ্রেষ্ঠ অবদান বলে মনে করেন। 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 এইবার পরের প্যারাগ্রাফে আমি আলোচনা করছি এই বন্দোবস্তের ভালো দিকগুলো কি কি। প্রথমে আমি পয়েন্ট ওয়াইজ করছি, তোমাদের সুবিধা হবে। 1 নম্বর বলবো যে এই ব্যবস্থার ফলে জমিদারদের অবস্থা অনেক বেশি উন্নততর হয়, হ্যাঁ, এবং সরকারেরও আয় ফিক্সড হয়, নির্দিষ্ট হয়। ফলে সরকারের বাজেটের পরিকল্পনা করতে সুবিধা হয়। আমার যদি ইনকামটা আমি জেনে যাই যে আমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমার 50 কোটি টাকা রাজস্ব আসবে, তাহলে আমি সেইভাবে আমি বাজেট করব, তাহলে এটা সরকারের ক্ষেত্রে সুবিধা হচ্ছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে জমির ওপর জমিদারদের স্বত্ব সুনিশ্চিত হওয়ায়, তার মানে স্বত্ব সুনিশ্চিত হওয়া মানে তাদের
কেউ উৎখাত করতে পারবে না। তারা বংশানুক্রমিক ভাবে ওই জমিটি ভোগ দখল করবে, অর্থাৎ তারপর তার ছেলে, আমি বারে বারে বলছি, সিকিউর হয়ে যাচ্ছে ফিউচারটা, তাই তো ম্যাম? হ্যাঁ, তারা কিন্তু ওই পার্টিকুলার জমির, অর্থাৎ ওই জমির উন্নতিতে নিয়োজিত হয়, যার ফলে ইনডাইরেক্টলি ভাবে, অপ্রত্যক্ষভাবে কৃষির উন্নতিতে সহযোগী হয়। ঠিক আছে? 3 নম্বর বলবো, এই যে যারা জমিদারি পেল, আমি এটা যেটা বারে বারে বলছি, এই জমিদাররা কি হলো? তারা কি ইংরেজদের বিরোধিতা করবে? নিশ্চয়ই নয়, কেন তাদের ফিউচারটা সুরক্ষিত হলো। এই ক্লাস, দিস ক্লাস বিকাম আ লয়াল ওবিডিয়েন্ট ক্লাস টুয়ার্ডস দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ কিনা তারা রাজভক্ত অনুগত শ্রেণীতে পরিণত হয়। এক রাজভক্ত অনুগত শ্রেণীর উদ্ভব হলো, রাজভক্ত অনুগত শ্রেণীর উদ্ভব হয়। 5 নম্বর হচ্ছে খাজনা সুনির্দিষ্ট। আচ্ছা, বলুন। সবার যেমন রাজস্ব ফিক্স ছিল, যেমন ব্রিটিশ সরকার জানতেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তার কত খাজনা রাজস্ব আসবে, জমিদাররা জানতো যে আমার কত টাকা দিতে হবে সরকারি কোষাগারে, রাজকীয় এক্সচেকারে 10-এর 9 ভাগ, অর্থাৎ 10 ভাগের 9 ভাগ। ঠিক তেমনি কৃষকরাও জানতো তাদের কত রাজস্ব দিতে হবে। কৃষকরা এই রাজস্বের পরিমাণ ফিক্স হওয়ায় অন্য অস্থায়ী রাজস্ব তাদের দিতে হতো না, এবং ইজারাদাররা জোর করে তাদের জমি থেকে উৎখাত করতো না, এবং ইজারদারদের অত্যাচার থেকে তারা মুক্তি পেয়েছিল, সাময়িকভাবে কৃষকদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। ঠিক আছে? এরপর আমরা চিরস্থায়ী বন্দোবস্তের কুফল ওইভাবে তো বলবো না, আগের দিন আমি বলেছি, দুর্বলতাগুলো যেগুলো আমাদের চোখে পড়ছে সেগুলো আমরা আলোচনা করব। কি লিখলাম দেখতে পেয়েছো? হোমসের মতে, ইনভার্টেড কমা দিয়ে শুরু করবে, the permanent settlement was concluded under the influence of an extraordinary degree of ignorance। হোমস কি বলছেন? হোমস বলছেন the permanent settlement was concluded under the influence of an extraordinary degree of ignorance। কেউ যদি বাংলায় লিখতে চাও আমি বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। চিরস্থায়ী বন্দোবস্ত একটি চরম অজ্ঞতার থেকে সৃষ্টি হয়। চিরস্থায়ী বন্দোবস্ত চরম অজ্ঞতার থেকে সৃষ্টি হয়। চিরস্থায়ী বন্দোবস্ত চরম অজ্ঞতার থেকে সৃষ্টি হয়। তোমরা ইংলিশ যারা যারা লিখবে মনে করছো, লিখেছো নাকি না বোর্ডটা আবার দেখাবো? ম্যাম লেখা হয়ে গেছে। না, লিখেছি। ওকে,
এরপরে আমরা দেখব যে পার্মানেন্ট সেটেলমেন্টের ওপর কার ওপর কিরকম প্রভাব হয়েছে। ত্রিমুখী প্রভাব হয়েছে সরকারের ওপর, 1, 2 নম্বর হচ্ছে জমিদার শ্রেণীর ওপর, এবং 3 নম্বর হয়েছে কৃষক শ্রেণীর উপর। তাহলে আমরা এইবার প্রত্যেকটা শ্রেণীর ওপর কার কিরকম প্রভাব পড়েছে সেইটা নিয়ে আলোচনা করব।